তো একজন আমন্ত্রিত অতিথি ইন্দিরা মুখোপাধ্যায়, আর আরেকজন দীপারুণ ভট্টাচার্য ফরিদাবাদ থেকে। তো এইবার প্রথম আমরা একজন আমন্ত্রিত যিনি আছেন তাকে ডাকলাম। তার একটু ব্যাকগ্রাউন্ডে একটু বলছি, যতটুকু পেয়েছি আমি কাকলির কাছ থেকে, কাকলি দেবনাথের কাছ থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্গানিক কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছেন, ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। প্রথম গল্প প্রকাশিত হয় দেশ পত্রিকায় 2011-তে। প্রথম উপন্যাস কলাবতী কথা সানন্দা পুজো সংখ্যায় 2015-তে। তারপর আনন্দমেলা, এবেলা, সাপ্তাহিক বর্তমান, ফেমিনা, ভারত বিচিত্রা, প্রথমা এখন, কিশোর ভারতী, উত্তরবঙ্গ সংবাদ এবং শুক্তারায় ছোট গল্প, রম্য রচনা, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী এই সমস্ত প্রকাশিত হয়েছে। এছাড়া ধানসিঁড়ি থেকে পূর্ব প্রকাশিত উপন্যাস ত্রিধারা এবং কিশোর গল্প সংকলন চিন্তামণির থটসব। মোটামুটি এইটুকু ইনফরমেশন আমি পেয়েছি, এবং যেহেতু উনি আমন্ত্রিত, একটু সকলের সাথে এইভাবে পরিচয়। তো আমরা তাহলে গল্প পাঠের আসর শুরু করতে পারি। দুজন ছোট গল্প পাঠ করবেন। প্রথম পাঠ করবেন ইন্দিরা মুখোপাধ্যায়। ইন্দিরা মুখোপাধ্যায়কে অনুরোধ করছি, আপনি গল্প পাঠ শুরু করতে পারেন। দিদি মিউট করা আছে। দিদি আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, মিউট করা আছে। আজকের একটা বিশেষ দিন। ভাষা আমাদের মায়ের মতো। আজকের এই বিশেষ দিনে আমরা যে ভাষার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকি সারাক্ষণ, আমাদের সেই মাতৃভাষা দিবস। আর এমন একটা দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অকুণ্ঠ ধন্যবাদ সবাইকে। উপস্থিত আমার প্রিয় কথা সাহিত্যিক রমানাথ দা, গৌর বৈরাগী। গৌরদা উপস্থিত থাকায় আমার খুবই ভীষণ ভালো লাগছে। সেটা একটু এরকম একটা জায়গায় রমানাথ দা, গৌরদার উপস্থিতিতে গল্প পড়াটাও বেশ চাপের, কারণ এই অগ্রজ গল্পকারদের থেকে আমরা প্রতিনিয়ত শিখি। তা যাই হোক, আজকের কাকলি দেবনাথ আমার ছোট বোনের মতো, সেও এখন গল্প লিখছে। সেও আমাকে মাঝে মাঝে, তার গল্পও আমাকে ভাবায়। আমরা প্রত্যেকের কাছ থেকেই শিখি, এবং উপস্থিত যারা আছেন সবাইকে আজকের ভাষা দিবসের শুভকামনা জানাই, কারণ আমরা প্রত্যেকেই হচ্ছে অক্ষর শ্রমিক বা শব্দ শ্রমিক। তাই আমাদের প্রতিনিয়ত এই ভাষার সঙ্গে যাপন, এটা হচ্ছে আমাদের নিজেদের সংস্কৃতি, যেমন তেমনি আমাদের ভাত খাওয়া বা দাঁত মাজা বা স্নান করা এগুলোর মতনই একটা জীবন যাপনের মধ্যে সর্বক্ষণ থাকে জড়িয়ে। তাই আমি আজকে যে গল্পটি পাঠ করব সেটি নতুন গল্প, এবং এটি একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল গত বছরে ভাষা দিবসেই। আর যেহেতু মাতৃভাষা দিবস, সেহেতু সেই নিয়েই গল্পটি, আমি তেমনই একটি গল্প বেছেছি। গল্পের নাম হলো শব্দের সংকট। তুই এমন বললি কেন? নিজেরা মাছ খাস না বলে আমাদের মাছকে ছোট করার কোনো অধিকার নেই তোর। সুমনের বন্ধু রাঘবের সঙ্গে আজ স্কুলে তুমুল বচসা হয়েছে এই নিয়ে। রাঘব কলকাতার এক অবাঙালি পরিবারের ছেলে। স্কুলে বাঙালি ছেলের সংখ্যা হাতে গোনা। সুমন বাড়ি এসে মাকে বলে, মা, কলকাতা তো বাঙালিদের জায়গা, আচ্ছা এখানে ওরা থাকে কেন? ক্লাস 6-এর সুমনকে ওর মা বোঝান, কলকাতা তো সববার, সবাইকে ভালোবেসে থাকতে দেয়। সুমন বলে, জানো মা, প্রায় ওরা বলে কলকাতার বাঙালিকে তুলে। মাছ নিয়ে কেন এমন বলবে? আমাদের ভাষা নিয়ে এমন কেন বলবে? মা বললেন, তোরা ছেড়ে দিবি না, একদম পেয়ে বসবে। ওরা বাঙালিদের খুব ছোট করে। পাশ থেকে সুমনের দিদি কোয়েল তক্ষুনি বলে, আর এই কলকাতায় বিজনেস করেই এত টাকা ওদের। সুমন বলল, জানিস দিদি, টিফিন বক্স খুললেই ওরা বলবে ও ফিশ, অথচ দেখ
আমি কোনোদিন মাছ নিয়ে স্কুলে যাই? কোয়েল বলে, তুই বললি না কেন সঙ্গে সঙ্গে? তোরা তো ননভেজ ডিশ চুপি চুপি খাস। জানো মা, আমাদের কলেজের এক ক্যান্টিনে নিরামিষাশী সব মেয়েগুলো লুকিয়ে লুকিয়ে ফিশ চপ, ফিশ ফ্রাই, চিকেন সব খাবে, এদিকে মুখে বলবে আমরা তো ভেজ। আর একদিন কি বলছে জানিস দিদি, আব রসগুল্লা আ গায়া। আমি না থাকতে পেরেই বলেছি সেদিন, রাঘব তুই এমন করছিস যেন তুই কলকাতার রসগোল্লা খাস না। আরে তুই কি বলছিস ভাই, কোয়েল বলে ওঠে। আমাদের ক্লাসের ওই মেয়েগুলো কি বলে জানিস, এই চল সামোসা খেয়ে আসি। আমি সেদিন খুব রেগে মেগে বলেছি, তোরা বাঙালি হয়ে সামোসা বলিস কেন রে? আমাদের সিঙ্গারা আর অবাঙালি সামোসায় হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স, বুঝলি? সুমনের মা সেই শুনে বলেন, এই ছেলেগুলো কিচ্ছু পড়াশুনো করে না, ইংরেজি শেখে, ফ্যাট ফ্যাট ইংরেজি বলে মুখে, আর তারপরে বাবার গদিতে বসবে বলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়, পারলে সারাক্ষণ বাঙালিদের নিচু চোখে দেখে। আর এখন এই এক হয়েছে, কেন কি দেখেছো মা? কোয়েল বলে, সব কথায় আমি তোকে খুঁজছিলাম, কেন কি আমার তাড়া আছে। কাল আমায় তোর খাতাটা দিবি? কেন কি আমি কাল অ্যাবসেন্ট ছিলাম। বাঙালিরাই এমন বলছে জানো মা, শুনে একেবারে গা জ্বালা করে। সঙ্গে সঙ্গে মা বলেন, হ্যাঁ হিন্দিতে এই এক কিউ কি হয়েছে, বাংলায় যেন কেন কি, অসহ্য লাগে শুনতে। আর সেই ফেসবুকের কমেন্ট, কি দারুণ লাগছো তুমি, এ আবার কি ভাষা, উফ ডিসকাস্টিং, মা বলে ওঠেন রেগে মেগে। সেদিন জানো মা, কলেজের সরস্বতী পুজোয় আমাদের দারোয়ান কোথা থেকে একটা হিন্দুস্তানি পুরুত ধরে এনেছে, সে নিজের মতো পুজো করে চলেছে, তারপর বলে পূজা কে লিয়ে লাড্ডু নেহি লায়া আপ লোগ। আমরা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলেছি, ওই তো আমাদের নারকোল নাড়ু আছে, দিন ঠাকুরকে নিবেদন করে। চুপ করে গেছে তখন, অং বং চং হিন্দি মন্ত্র বলে পুজো করে গেল, সংস্কৃত না বাংলা না কি কিছুই আমরা বুঝতে পারলাম না, অঞ্জলি দিলাম। সুমন বলল, আমাদের স্কুলে কেউ আর দোল বলে না এখন জানো মা, বলে হ্যাপি হোলি। আমি আরো বেশি করে বলি শুভ দোল যাত্রা। বেশ করেছিস, এই না হলে আমার ছেলে। বলেই মা শুরু করলেন সেবারের কথা। আমাদের কমপ্লেক্সের দোলের সেদিনের মিটিং এ ওরা বলে নিরামিষ মেনু হবে। আমি সেদিনই মিটিং এ গিয়ে বলে এসেছি, বাঙালিরাও টাকা দেয়, অতএব ননভেজ না থাকলে বয়কট করব। সেই শুনে একজন আবার বলে উঠল, বঙ্গালী লোককে পূজা মে ভি মাছলি চাইয়ে। থাকতে না পেরে আমি তখন বলেছি, বাংলায় থাকেন আর এটাও জানেন না, বাঙালিদের দুর্গা পূজা, কালী পূজা, দোল সব পার্টিতেই মাস্ট মাছ, জানেন তো? আরে দিওয়ালি হুল্লোড়ে রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম বলে সেবার কেমন করলো দেখলে না, সবাই হিন্দি গান গাইছে, হিন্দি গানের সুর বাজছে। আরে তোদের নয় দিওয়ালি, আগে তো আমাদের কালী পুজো, তারপর দিন তো দিওয়ালি। জানো মা, এর পরের বার আমি একটা শ্যামা সঙ্গীত গাইবো, আরো রাগিয়ে দেবে ওদের, কোয়েল বলে ওঠে। মা বললেন, হ্যাঁ ঠিক আছে তাই করিস। আরে টেলিভিশনের বিজ্ঞাপনে দেখেছিস কি অসহ্যভাবে আদা খেসরা বাংলা বলে সব? রান্নার অনুষ্ঠানগুলোতে কি জঘন্যভাবে একটু হিন্দি, একটু ইংরেজি, একটু বাংলা মিশিয়ে খাপছাড়া ভাবে রান্নার গল্প বলে চলে সঞ্চালক। বাংলা চ্যানেলে কথা বলছে, অথচ বলবে এই হলো মাংস রান্নার তালিকা। সেদিন একজন বলল, আজ রান্নাঘরের ধামাকা হলো হোলি স্পেশাল। কোয়েলের মা বেশ ঝাঁজের সঙ্গে বলে উঠলেন, তিনি আজন্মকাল বাংলা মাধ্যমে পড়েছেন, বাংলা বইয়ের পোকা, একটু আধটু বাংলা কবিতাও লেখেন, তার খারাপ লাগতেই পারে। তিনি তার মেয়ে কোয়েলকে এবং ছেলে সুমনকে ইংরেজি মাধ্যমে পড়া অভ্যেস করিয়েছেন ঠিকই, কিন্তু এখনকার প্রজন্মের মতো তারা ইংরেজি বলে না সারাক্ষণ, বাড়িতে বাংলায় কথা বলে, ফেলুদা, ঘনাদা, ব্যোমকেশ, টেনিদা পড়ে, কাকাবাবু, মিতিন মাসির বাংলা ছবিও দেখে। ওদের আবাসনের অবাঙালি ছেলেপুলেদের সংস্কৃতির সঙ্গে কোথায় যেন ওদের তাল কেটে যায়। বিস্তর ফারাক এই দুটো ছেলে মেয়ের, মেলে না মোটেও। মা বললেন, দম বন্ধ হয়ে আসে এক এক সময়। বাঙালি রান্নার মাসি এসে সকালবেলা জিজ্ঞেস করে, দেখিস না বৌদি কি সবজি হবে আজ? আমার জীবনে আমি এমন দেখিনি। কি তরকারি হবে অথবা কি রান্না হবে আমরা বলে এসেছি। তুমি আর কি বলবে মা, আমাদের কলেজে তো 80% বাঙালি পড়ে, তারা সেদিন কি তর্ক করলো জানো?
আম্মা, আব্বু, খালা, ফুফু, পানি, গোসল বলে বাংলাদেশের বাঙালিরা, বলে বাংলাদেশের বাংলা নাকি আসল বাংলা। সেদিন আমি বলেছি মাতৃভাষা নিয়ে এত আন্দোলন হয়েছিল সেই বাংলাদেশে, সবাইকে ধরে রাখতে পারলাম আমরা বাংলা ভাষাটাকে? বেশিরভাগ ভাষাই তো জগা খিচুড়ি ভাষা, অন্য ভাষা থেকে আসছে, কে বোঝাবে কাকে? আরে আমাদের কলকাতাতেই তো রামধনুর মতো একটা কিউট শব্দকে রংধনু বানিয়ে ছাড়লো। মা বললেন এগুলোই তো বাংলা ভাষার অবনমন। খুব দেখে খারাপ লাগে রে, সেই সঙ্গে শুনেও। কোয়েলের ভাই সুমন সেই শুনে গুনগুন করে গান গেয়ে ওঠে, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়, দেখেছো কি তাকে। শুভমিতার এই গানটা কিন্তু হেব্বি, যাই বল দিদি। কোয়েল সেই শুনেই বলল, আবার হেব্বি? সুমন বলে, ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে, সরি। তবে কি বলবো শোন, এই কথায় কথায় সরি বলবি না। কোয়েল বলল, সুমন বলল, বেশ ঠিক আছে রে দিদি। কোয়েল বলে, খুব ভালো, বলবি খুব দারুণ। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে কি শব্দের ঘাটতি হয়েছে নাকি রে? মা সেই শুনে আহ্লাদে আটখানি হয়ে বলে উঠলেন, সত্যি তো, বাংলা ভাষায় শব্দ তো আর কম পড়ে নাই। এমন মিষ্টি ভাষা বুকে করে জড়িয়ে ধরে থাক সবাই, তবেই তো আমাদের মাতৃভাষা মায়ের দুধের সমান। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সবাই শুনলেন বলে। ধন্যবাদ ইন্দিরা মুখোপাধ্যায়, খুব সুন্দর গল্প পাঠ হয়েছে, খুব সুন্দর, অশেষ ধন্যবাদ। আমি অঞ্জনা রেজকে অনুরোধ করছি কিছু বলার জন্য। অঞ্জনা রেজ। হ্যাঁ বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। গল্পটা খুব ভালো এবং আজকের দিনের উপযোগী গল্প। আজকে এই ভাষা দিবসে এরকম একটা গল্প শুনবো, এটা আমার আমি আশাই করতে পারিনি। খুব সুন্দর লেগেছে, খুব ভালো গল্প। সত্যি তো আমাদের বাংলা ভাষার এই যে অমর্যাদা হয়, এই যে বিকৃত রূপগুলো চলে আসছে, এইগুলোকে আমাদের সচেতনভাবে পরের জেনারেশনকে, মানে যারা কি বলবো, এখন যারা শিখছে, শিক্ষানবিশ, তাদেরকে আমাদের সংশোধন করে দেওয়া উচিত সর্বদাই। গল্পটা খুব সুন্দর হয়েছে, লেখনী, ভাষা, গদ্য সবই চমৎকার। ধন্যবাদ অঞ্জনা রেজ। আমি সুজাতা করকে অনুরোধ করছি কিছু বলার জন্য। সুজাতা কর। নমস্কার। গল্পটা কোনো সন্দেহ নেই ভীষণ ভীষণ মনোগ্রাহী, কিন্তু গল্পটা শুনতে খুব ভালো লেগেছে। আজকের ভাষা দিবসে খুবই উপযুক্ত গল্প। কিন্তু একটা কথা যেটা আমার মনে আসছে, আজকের যে মানে পৃথিবীর যে অবস্থা, সেখানটায় বোধহয় নিজের ভাষার সঙ্গে সঙ্গে অন্যের ভাষাকেও বা অন্য মানুষদেরও অ্যাকসেপ্ট করে নেওয়াটা খুব দরকার। কারণ আমি অনেককাল বিহারে ছিলাম, আমি কিন্তু সেখানকার মানুষদের কাছে কখনো বাঙালি বলে তাদের কাছ থেকে কোনো অসম্মান পাইনি, বরং তারা সহযোগিতার হাত সবসময় আমার দিকে এগিয়ে দিয়েছিলেন। ভাষা একটা ভাষা নিজের নিজের ভালোবাসার জায়গা, সেটা তাকে নিজেকে ধরে রাখতে হবে। এই এই যে সচেতনতা, এটা সবার মধ্যে নিয়ে আসতে হবে যে আমার ভাষাকে আমাকে ধরে রাখতে হবে, অন্যকে দোষ দিলে চলবে না। তাদের ভাষার যে আগ্রাসন, সেটাকে আমাকেই রুখতে হবে, আমাকেই বন্ধ করতে হবে। তবে গিয়ে আমি আমার ভাষাকে একটা পর্যায়ে, একটা এমন জায়গায় নিয়ে যেতে পারবো যেখানে সবার মধ্যে আমার ভাষা, ইংরেজি ভাষা যেমন আজ সারা পৃথিবীতে, তেমনি আমার ভাষাও এমন হবে, সবাই গ্রহণ করবে, সবাই মর্যাদা দেবে, সবাই সেই ভাষাকে ভালোবাসবে। ধন্যবাদ। ধন্যবাদ সুজাতা কর। আমি এবারে বাংলাদেশের আইরিন সুলতানা ঢাকা থেকে বলছেন, তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে ভাষা দিবসে আসলে শুরুটা খুব চমৎকার হলো। ইন্দিরা মুখোপাধ্যায়, ওনার সাথে আগে কখনো এভাবে ওনার গল্প শোনার সুযোগ হয়নি, দেখার সুযোগ হয়নি,
তো উনি যে গল্পটা পড়েছেন আমার মনে হয় আজকের জন্য এটা চমৎকার একটা সূচনা, এবং এটা অবশ্যই বলতে হবে উনি এত চমৎকার করে পুরো গল্পটা পাঠ করেছেন, খুব নাটকীয়তা ছিল, তো উপস্থাপনা আমার অসাধারণ লেগেছে। গল্পটা যদি দেখি ভাষা নিয়ে গল্প, ভীষণ আবেগের একটা গল্প, এবং এটা আসলে একভাবে খুব বিশুদ্ধ আবেগের জায়গার গল্প। আসলে আমরা আমাদের সংস্কৃতি বলেন, ভাষা বলেন, এই যে ছোট ছোট জায়গা, এগুলোকে খুব একটা পর্যায়ে অনেক সময় খুব ভালোবেসে খুব তার বিশুদ্ধ অবস্থানটা প্রত্যাশা করি আসলে। তো সেই জায়গা থেকে এই গল্পটা লেখককে অবশ্যই তার এই আবেগকে সম্মান জানাতেই হবে। তবে হ্যাঁ, যেটা বলছিলেন, ওনার নাম বোধহয় অর্ক প্রভাকর ছিলেন বোধহয়, একটু আগে সুজাতা কর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুজাতা কর, হ্যাঁ হ্যাঁ। ওনার কথা রেশ ধরে যদি বলতে চাই যে আমরা তো এখন গ্লোবালাইজেশনের যুগে আছি, এটা একটা জায়গা। আরেকটা জায়গা আছে, যদি আমরা ভাষার পেছনের ইতিহাস দেখতে দেখতেও যদি আগাই, তাহলে কিন্তু কোনো একটা একক ভূখণ্ড আচ্ছা, আইরিনের কথা কি শোনা যাচ্ছে? আমি কিন্তু আইরিনের কথা শুনতে পাচ্ছি না না। না, শোনা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। শোনা যাচ্ছে না। হ্যাঁ, না, শোনা যাচ্ছে না। জি, আমার সমস্যা ছিল, আমি আবার এখন শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো যেমনটা বলছিলাম যে বলা হয় যে ফ্রেঞ্চ ভাষাতেও নাকি 1000 আরবি শব্দ আছে। তো পাশাপাশি দেশ, সংস্কৃতি এগুলো মিলিয়েই আসলে ভাষা তৈরি হয়েছিল, এবং ভাষা আজকে আমরা যেভাবে বলি, এটা ভাষার বিবর্তন হবে। এটা আসলে প্রজন্ম, সংস্কৃতি, এই যে গ্লোবালাইজেশন বললাম, বিশ্বায়ন, এসব কারণেই আসলে ঠেকানো যাবে না। তবু আমরা নিজ ভাষা তো অবশ্যই রক্ষা করব, আমাদের নিজ ভাষার প্রতি এটা আসলে যাতে কোনো ভাষার অস্তিত্ব বিলুপ্ত না হয়ে যায়, সেই কারণেই আমাদের নিজ ভাষার জন্য একটা দাবি আমাদের টিকিয়ে রাখতে হবে। তেমনি ভাবে আমরা যারা বাংলা ভাষাভাষী, তারা যেখানেই থাকি না কেন একইভাবে বলি। কিন্তু বলতে গিয়ে আমি একটু মজার জায়গা বা একটু জায়গা তুলে ধরতে চাই। আমি আমার দেশের কথাই যদি বলি, যে আমরা তো 52 সালে ভাষা আন্দোলন করে রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি। হ্যাঁ, পরে গিয়ে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, কিন্তু তার আগের তো বহু বছর ধরে আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিবস হিসেবে এটাকে পালন করে এসেছি। তারপরে আনন্দের বিষয় যে এই তারিখটাই আসলে আন্তর্জাতিক ভাষা হিসেবে পেয়েছে। কিন্তু এই যে রাষ্ট্রভাষা বাংলা পেতে পেতে আমরা কিন্তু ভুলে গেছি, আমার ধারণা, আমি জানি না, আমার দেশের অনেক মানুষের সাথেই হয়তো বা আমার দ্বিমত হতে পারে, কিন্তু আমিও অন্তত দেখেছি যে রাষ্ট্রভাষা বাংলা নিয়ে আমরা এত বেশি মজে গেছি, আমার দেশের বহু নৃগোষ্ঠীর ভাষা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। আজকে আমি একটা পত্রিকায় কাজ করি, আজকে আমাদের একটি রিপোর্ট এসছে যে একটি ভাষা মোটে 6 জন ওনারা আছেন, এই 6 জন যদি চলে যান, ওই ভাষায় কথা বলার কেউ থাকবে না। এবং বর্তমানেও কিন্তু তারা আসলে ওই ভাষাতেও সরাসরি কথা বলেন না, তারা ম্রো ভাষার আশ্রয় নেন। এবং আমরা বাংলা ভাষা রাষ্ট্রভাষা করে কিন্তু এই আদিবাসীর ভাষাগুলোকে কিন্তু একেবারেই অবহেলিত করেছি, একেবারেই বিলুপ্তির পথে ঠেলে দিয়েছি। তো আমি যখন বলি যে অনেক সময় আমাদের দেশের অভিযোগ হিন্দি ভাষার কারণে আমার ভাষা একটু নিষ্পেষিত হচ্ছে, ইংরেজি ভাষার চাপে পড়ে যাচ্ছে, এই বলতে বলতে আমি আমার বাংলা ভাষার মোহে এত বেশি বিমোহিত হয়ে গেছি যে আমার ভাষা দিয়ে আমি কিন্তু অসংখ্য ভাষাকে অবদমন করে যাচ্ছি। ধন্যবাদ। আমার মনে হয় এটাই আমার অনুভূতি ভাষা নিয়ে এই জায়গাটা থেকে। ধন্যবাদ আইরিন। সমীরণ দাসকে অনুরোধ করছি কিছু বলার জন্য। সমীরণ দাস। হ্যাঁ হ্যাঁ, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, ইন্দিরা মুখ ওই গল্পকার যে পড়লেন গল্পটা, প্রথমে উনি কয়েকটা শব্দ বললেন যে লেখক বা গল্পকারদের সম্পর্কে, যে তারা হচ্ছেন ভাষা শ্রমিক বা শব্দ শ্রমিক। অনেকের মুখে আমি এই শব্দটা শুনেছি,
এটা নিয়ে আমার সঙ্গে অনেকেরও বিতর্ক হয়েছে। মজুর, মানিক বন্দ্যোপাধ্যায় বলতেন মজুর। তো আমার যেটা বলার কথা যে একজন গল্পকারকে গল্পকার হয়ে উঠতে গেলে তাকে শ্রম অবশ্যই দিতে হবে, কিন্তু শুধুমাত্র শ্রমের বিনিময়ে কখনো গল্পকার হয়ে ওঠা যায় না। সুতরাং গল্পকার যে শব্দ শ্রমিক, এটা পুরোপুরি সত্য নয়। তাকে শ্রম অবশ্যই দিতে হবে, কিন্তু তার মধ্যেও আর একটা জিনিস থাকতে হবে, মেধা। সেটা না থাকলে কখনোই তিনি শিল্পী হয়ে উঠতে পারবে না, শিল্পী সত্তার বিকাশ হবে না, যতই তিনি শ্রম দেন না কেন। সুতরাং আমার মনে হয় বলা যেতে পারে আমরা শব্দ কর্মী বলা যেতে পারে, কিন্তু শব্দ শ্রমিক বা ওই ধরনের আমার ব্যক্তিগতভাবে আপত্তি আছে। অনেকে বলে থাকেন, কিন্তু আমি নিজেকে বলি না যে আমি শব্দ শ্রমিক। আমি পরিশ্রম করতে ভালোবাসি, আমি অসম্ভব পরিশ্রমও করি, কিন্তু কখনোই আমি নিজেকে শ্রমিক ভাবতে চাই। যার ফলে আমি শ্রমিকদের কোনো দোষারোপ করছি তাও নয়। আমি বলতে চাই শুধুমাত্র শ্রম দিয়ে কখনোই শিল্পী হওয়া যায় না। শুধু এইটুকু বলছি আর কি। এবারে গল্পটা সম্পর্কে বলি। গল্পটা খুব মনোগ্রাহী হয়েছে, শুনতে খুব ভালো লাগলো। অনেক গল্প আমি শুনি বা পড়ি, যেমন একটু পড়লেই দেখা যায় যে মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে, বা গল্প শুনতে শুনতে খানিকক্ষণ পরে মনে হলো মনটা টিকছে না। কিন্তু এই গল্পটা যিনি লিখেছেন তার এমন একটা মাস্টারি আছে, লেখা দখল আছে, যে পাঠককে বা শ্রোতাকে শুনতে তিনি বাধ্য করলেন। এটা একটা খুব বড় ব্যাপার। এটা কিন্তু সহজে আয়ত্ত করা যায় না। উনি অনেক পরিশ্রম করে এটা আয়ত্ত করেছেন। এটা প্রথমে ওনাকে আমি খুব ধন্যবাদ জানাই এটার জন্য। এবং গল্পটা তো এই ভাষা দিবসে তো গল্পটা ঠিকই আছে, কিন্তু শুনতেও ভালো লেগেছে। কিন্তু এটা নিয়ে তো অনেক আলোচনাও হলো ইতিপূর্বে, যে ভাষা রিচ হয়, ভাষার বিকাশ হয়, অন্য ভাষার শব্দে চলে আসে, কিন্তু অন্য ভাষা থেকে শব্দ আসা আর অন্য ভাষার আগ্রাসন দুটো কিন্তু এক জিনিস না। সহজাতভাবে, স্বাভাবিকভাবে আমাদের ভাষাতে অনেক আরবি, ফার্সি, ইংরেজি নানা রকম শব্দ এসেছে, কিন্তু এখন হিন্দি ভাষীরা যেটা করছেন, আগ্রাসন, জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমাদের ভাষাকে ধ্বংস করে। এইটা উনি ঠিক একেবারে রাইটলি পয়েন্টেড আউট, উনি এক সঠিক জায়গায় ধরেছেন। এটা এক অর্থে বলতে গেলে প্রতিবাদী গল্প, আমি মনে করব ভাষা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী গল্প। এটাই আমার মনে হয়েছে। কিন্তু ভাষা, আইরিন যেটা বললেন ভাষার বিকাশ হয়, সবই ঠিক আছে, কিন্তু ভাষার বিকাশ করতে গিয়ে আমি তোমার ভাষার বিকাশ চাইছি বলে আমি জোর করে তোমার ভাষার মধ্যে আমি কতগুলো শব্দ ঠেসে দিচ্ছি, এটা কিন্তু ভাষা বিকাশে সাহায্য করে না। এটা বরং জোর করে চাপিয়ে দেওয়া একটা জিনিস। এইরকম দীর্ঘদিন চাপিয়ে দিতে থাকলে খুব স্বতঃস্ফূর্ত হয়ে তার বিরুদ্ধে একটা মনোভাব তৈরি হবে। যেমন আমাদেরও যে মনোভাবটা তৈরি হয়েছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে। যেন সামসা যেরকম বললেন, ওই কেন কি, আমি কেন কি শব্দটা, আমারও ভীষণ আপত্তি আছে। কেন কি বাংলা প্রতিশব্দ নেই? কেন নাই তো রয়েছে, কেন নাই তো রয়েছে, তাহলে আমরা কেন কি বলতে যাব? ওই কিউ কি আছে হিন্দিতে, যা সেইটার অনুষঙ্গে কেন কি চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে চাপিয়ে দেওয়ার কতগুলো ব্যাপার, সেটার বিরুদ্ধে এই গল্পকার যে গল্পটা লিখেছেন, খুব সফল গল্প মনে হয়েছে আমার, শুনতেও ভালো লেগেছে। তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। উনি আরো ভালো লিখবেন আশা করি, এবং আরো ভালো গল্প পড়বেন আমাদের এখানে। আমরা আগ্রহ সহকারে শুনতে চাইবো। অনেক ধন্যবাদ তাকে। ধন্যবাদ সমীরণ দাস। আমি এবারে একটু হংকং থেকে আছি অভিজিৎ দাশগুপ্ত। অভিজিৎ দাশগুপ্ত কিছু বলবে কি? অভিজিৎ হংকং থেকে আছে। অভিজিৎ, হ্যাঁ কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি আজকে সোমবার এসেছি গল্প শোনার ইচ্ছে নিয়ে, চাহিদা নিয়ে। আমি যেটা আমার মনে হলো যে মানে যে কোনো কিছুর মধ্যে আবেগের একটা স্থান আছে। সেই আবেগটা যদি না থাকে কোনো কিছুই যেন আমার মনে হয় পরিপূর্ণতা পায় না। এই গল্পটার মধ্যে আমি একটা আবেগ পেয়েছি, এটা হচ্ছে প্রথম কথা।
দ্বিতীয় কথা সেটা হচ্ছে লেখার ক্ষেত্রে যখন আমরা দেখি যে যে কোনো একটা গল্পের মধ্যে বিভিন্ন চরিত্রগুলো কথা বলছে, তখন দুটো জিনিস আছে। একটা হচ্ছে চরিত্রগুলো কতটা এস্টাবলিশড হচ্ছে, সে তার নিজস্ব সত্তাকে কতটা প্রকাশ করছে কথার মধ্যে দিয়ে, সেটা একটা। এবং এই কথার পিঠে কথা, সেটা মূল ঘটনাটাকে টেনে নিয়ে যাচ্ছে কিনা একদিকে। তো এই দুটো সুন্দর একটা মিশেল ছিল। আর মানে আমি যদি মানে নিজের কথা বলে না বলি, সত্যজিৎ রায় বলেছিলেন এই কথাটা, এবং জাপল শাস্ত্র এই কথা উল্লেখ করেছেন যে যেই জিনিস নিয়ে যত বিতর্ক তার স্থায়িত্ব তত বেশি। আমরা যখন ওনার লেখা নিয়ে উচিত অনুচিত ইত্যাদি বহু কথাগুলো বলছি, এগুলো আমরা প্রত্যেকেই নিজস্ব ভাবনা, নিজস্ব রুচি, নিজস্ব অভিজ্ঞতার কথা জায়গা থেকে কথা বলছি, এর মধ্যে ঠিক ভুল এর প্রশ্ন নেই। কিন্তু এই ছোট বিতর্ক, এটা থেকে প্রমাণ হয় যে ওনার লেখা স্থায়িত্ব পাবে। কাজী ওনার জন্য অনেক শুভকামনা রইল। আমি খুব এনজয় করছি এবং আমি মিশিয়ে কথা বললাম বাংলা ইংরেজি। আমি ব্যাংককে আছি এই মুহূর্তে। ধন্যবাদ। ধন্যবাদ অভিজিৎ। আমি এবারে গৌরদাকে অনুরোধ করব কিছু বলার জন্য। গৌর বৈরাগী, গৌরদা। গৌরদা আছেন তো? গৌরদা? হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ, বলুন বলুন। আমি নিজেই এ ব্যাপারে খুব অক্ষম বলতে গেলে। আমি এত টোকাটুকি মারছি কিন্তু কিছুতেই মাইক অন হচ্ছে না। যাই হোক, অনেক আলোচনা শুনলাম, ইন্দিরা মুখোপাধ্যায়ের গল্পটিও শুনলাম। এখন বলতে গিয়ে যেটা প্রথমেই মনে আসছে, গল্পর নামকরণ হয়েছে শব্দের সংকট। শব্দের সংকট যে ব্যাপারটা আমাকে শেষ পর্যন্ত মনে হলো ইন্দিরার, সেটা হচ্ছে একটা সংকট, মানে শব্দের নিরস, শব্দের সংকট। আসলে তো এটা একটা গল্প, আমরা গল্প শুনতে চাইছি। তিনি এই শব্দ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটা আমাদের এখানে বলেছেন, কিন্তু গল্পের সংকট তৈরি হলো না তো। এটা যদি গল্পের সংকটের ভেতর দিয়ে ব্যাপারটা আসতো তাহলে আমি একটু আনন্দ পেতাম। কিন্তু এই উপরিতলের শব্দের সংকট কিন্তু গল্পটা, অথচ এটা গল্পটি কিন্তু ওই উপরিতলের একটা সমস্যায় আটকে রইল। তিনি ব্যাংকক থেকে যিনি বললেন, তিনিও ঠিকই বললেন, সমীরণও বলেছেন, এই যে সংকটটা আসলে তিনি নিজে মুখে বলে দিচ্ছেন এই সংকট। তা তো হওয়ার কথা নয়। একটি গল্পের ক্ষেত্রে গল্প থেকে এই সংকটটি উঠে এলেই আমরা গল্পটি যথার্থতা মেনে নিতে পারবো বা মনে ভালো, এটা কোনো টেনশন তৈরি হলো না। আমি বুঝতে পারছি যে এই যে হিন্দি থেকে আসা শব্দগুলো আমাদের উপর, সমীরণ যেটা বললেন, আমাদের উপর চাপিয়ে। গৌরদা শোনা যাচ্ছে না? সিগন্যাল আটকে গেছে। এই শব্দগুলো পরপর তিনি বলে গেলেন কোন কোন শব্দ আমাদের উপর চাপিয়ে। হ্যাঁ, ঠিক আছে, এবারে বলুন। এখন এটা আমার যেটা মনে হলো। আর একটা কথা আমি বলবো, আমাদের এত বোধহয় রিজিড হলেও চলে না। কোনো ভাষা সম্পর্কে, ইংরেজি ভাষা বা ওই যে চাপিয়ে দেওয়ার কথাটা অবশ্য ঠিকই, কিন্তু এর মধ্যেই যদি হিন্দি আসে, এর মধ্যে যদি আরো কেউ আসে আমাদের ভাষায় দখল করে, সেটাকে আমরা যদি সুস্থিরভাবে গ্রহণ করে ব্যবহারের মধ্যে দিয়ে প্রকাশ করি, তাহলে সেটা আমাদের শব্দ হয়ে যায়। বাংলা ভাষায় আর কটা শব্দ আছে? বাংলা অরিজিনাল তো গ্রামীণ শব্দ যেগুলো, সেগুলো বাঙালি শব্দ, কিন্তু বেশিরভাগ শিল্পীদের যে শব্দ, শিক্ষিত যে শব্দ আমরা ব্যবহার করি, তার অনেকাংশেই আমরা বিদেশি শব্দ, আরবি, ফার্সি, ইংরেজি তো বটেই, হিন্দিও বটে। তো এ নিয়ে বোধহয় অবশ্যই আমাদের মাতৃভাষা দিবসের ব্যাপারে আমার কোনো নেই যে বাংলাকে জবরদখল করা হচ্ছে, ভাষা দিয়ে তাকে আক্রান্ত করা হচ্ছে বা ঘিরে ফেলা হচ্ছে, এটা ঘটনা। তবে এর সঙ্গে আর একটা প্রশ্ন আমার এখানে আসছে, আমরা লেখকরাও কিন্তু এ ব্যাপারে যে খুব একটা সচেতন তার নয়। যেমন আমি বলি, বর্তমানে একটি ক্যারেক্টারকে আমরা, চরিত্রকে, বর্তমানে আমাদের এই সময় একটি চরিত্রকে আমরা একটুখানি কমিক চরিত্র বলি নির্ধারণ করতে পেরেছি। সেটা বাংলা সংবাদপত্র তাকে কমিক চরিত্র বলে নির্ধারণ করতে পেরেছে, এবং আমরাও সেটা হাসি দিয়ে তাকে রূপায়ণ করি আর কি। তার নামটা আমি আর করছি না, আপনারা বললেই বুঝতে পারবেন।
তার বাড়ি বীরভূমে, চেহারা খুব নাদুস চেহারা। তিনি যে শব্দগুলো বলেন আপনি লক্ষ্য করে দেখবেন, সেই শব্দগুলো হচ্ছে জল বাতাসা, ডেকে এনে জল বাতাস খাইয়ে দেবো। আচ্ছা, তিনি বলেন পগার পার করে দেবো। আচ্ছা, এইগুলো নিয়ে আমরা কিন্তু হাসাহাসি করি, কিন্তু এইগুলো আসলে কি, এগুলো আসল বাংলা তো এইগুলোই। বাংলা গ্রামীণ বাংলা, গ্রামে হাজার হাজার কোটি কোটি লোক এই শব্দগুলো বলে, তারা চামড়া খুলে ডুগডুগি বাজাবো, এরা বাংলা ভাষা, অরিজিনাল বাংলা ভাষা, এবং এটা বাঙালিরা বলে, এবং 7 কোটি বাঙালি বলে। আমরা 50 লক্ষ খালি একটু পরিশীলিত বাংলা বলি, এবং বাংলা সংবাদপত্রে এইগুলো নিয়ে হাসাহাসি হয়, পগার পাড়, জল বাতাসা, চামড়া খুলে ডুগডুগি বাজা, ইত্যাদি ইত্যাদি। এখন আমার এই ব্যাপারে খুব যে সমর্থন আছে তা আমি বলছি না, সেই মানুষটির ব্যাপারে তিনি বলেছেন, কিন্তু এই শব্দগুলোর প্রতি আমার কোনো ঘৃণা নেই, ভালোবাসা আছে। এই শব্দগুলো আমাকে যদি তুলে এনে আমরা গ্রাম গল্পে ব্যবহার করতে পারি, তা করি না কেন? আসলে এটা কিন্তু আমরাই কিন্তু আমাদের সর্বনষ্ট করছি। বাংলা সংবাদপত্র এই পগার পাড় শব্দটিকে তারা প্রাপ্ত করে রাখছে, ওই লোকটির মুখ থেকে বেরিয়েছে বলে। বাংলা সংবাদপত্র জল বাতাসাটাকে হাস্যকর পর্যায়ে নামিয়ে আনেছে, ওই লোকটি বলেছে বলে। তা কেন হবে? ওই লোকটির ভাষা তো নয়, এটা গ্রামীণ ভাষা। ওই ভাষাটি ওই এলাকায় প্রচলিত এবং ব্যাপকভাবে প্রচলিত। আমি বীরভূমে ছিলাম বলে আমি জানি। এখন এইগুলো যদি আমরা এড়িয়ে গিয়ে আমরা শিলিত বাংলা লেখার চেষ্টা করি, আমরা শিলিত বাংলা বলার চেষ্টা করি, এবং যারা এইরকম কথা বলে তাদের যদি হাস্যকর পর্যায়ে নামিয়ে আনি, তাহলে কিন্তু এই ভাষার প্রতি মর্যাদা আমরা রক্ষা করতে পারবো না। এটা হচ্ছে একটা কথা। আবার আমরা যে আর একটা কি বলতে গেলাম মনে পড়ছে না, যাই হোক, এখন এই যে জায়গাগুলো, যেগুলো যদি আমরা একটু রিজিড হই বাংলা ভাষা নিয়ে, তাহলে কিন্তু আমাদের একটুখানি আমরা নিজেরাই আমাদের দুর্বলতাকে প্রশ্রয় দেবো। আর আবার প্রথম কথাটায় ফিরে যাই, ইন্দিরা অবশ্যই ভালো গল্প লেখেন, ইন্দ্রের মুখোপাধ্যায়, এবং যেটা বলতে চাইছেন পরিষ্কার, কিন্তু এই শব্দের সংকটের ভেতরে যে আসলে যে সংকট, সেই সংকটটা গল্পের ভেতর দিয়ে উঠে আসা উচিত ছিল, এবং এটা গল্পের সংকট হয়ে আসা উচিত ছিল। সেই জায়গায় কিন্তু আমার সেটা মনে হয়নি। এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ গৌরদা। আলোচনা একটা অন্য ডাইমেনশনে চলে গেল, খুব ভালো লাগছে, অত্যন্ত সরস আলোচনা। আমি এবার রমানাথ দাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। রমানাথ রায়, রমানাথ দা আছেন তো? রমানাথ দা মিউট করা আছে। রমানাথ দা, আছেন তো? আছেন, কিন্তু মিউট করা আছে। রমানাথ দা কিছু বলুন। এবার শোনা যাচ্ছে আমার কথা? একদম পরিষ্কার, বলুন। বাহ, বলছি যে এই গল্পটা শুনে আমার খুব ভালো লেগেছে। ভালো লাগার প্রথম কারণ হচ্ছে এর সহজ সরল ভাষা। আমি কিন্তু গল্পে, প্রবন্ধে বা উপন্যাসে সবসময় সহজ সরল ভাষার পক্ষপাতী। দ্বিতীয়ত, এই গল্পের আরেকটাই সার্থকতা এই কারণেই, লেখক এই গল্পের মধ্যে যা বলতে চেয়েছেন সেটাকে তিনি কমিউনিকেট করতে পেরেছেন। কারণ গল্পের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কমিউনিকেট করতে পারা। অর্থাৎ এমন গল্প লিখলাম যে পাঠক পড়ে বুঝতেই পারলো না, সেই গল্পটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। এই গল্পটার এই সার্থকতা যে গল্পটাকে তিনি কমিউনিকেট করতে পেরেছেন। তৃতীয়, এই গল্পের আকর্ষণের বস্তু হচ্ছে যে ভাষা, এবং এই গল্পের মধ্য দিয়ে যে ভাষার প্রতি যে ভালোবাসা, সেটাকে তিনি চমৎকার ভাবে তুলে ধরেছেন। এ তো শুধু এই লেখকের কথা নয়, এ তো আমাদেরও মনের কথা। আমরা এটাই চাই। আমরা জানি যে ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি নয়, কারণ ভোটাভুটিতে হিন্দি হেরে গিয়েছিল 1 ভোটে না কত ভোটে যেন।
ফলে হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়, কিন্তু হিন্দি চাপানোর একটা ষড়যন্ত্র দীর্ঘকাল ধরে হয়ে আসছে, যে কারণে দক্ষিণ ভারতে হিন্দি কেউ বলে না, বলতে চায় না, বললে বুঝতে পারে না। তারা ইংরেজিটা বোঝে কিন্তু ওই হিন্দি বোঝে না বা বুঝতে চায় না। এটাকে অনেকে বলবে গোঁড়ামি। আমি বলবো এই গোঁড়ামি তো পৃথিবীর অনেক দেশই আছে, যেমন ফরাসিরা কিন্তু ফরাসি ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলে না। এটা কি অপরাধ? আমি ঠিক বলতে পারবো না, কারণ ওখানে কথা বলতে হলে হয় আকারে মানে ইশারা করে কথা বলতে হবে, নইলে ফরাসি ভাষাতেই কথা বলতে হবে। আচ্ছা, আমাদের দেশে এই মহারাষ্ট্র আমি শুনেছি যে মারাঠি ভাষা শিখতেই হবে, ওখানে স্কুলে ভর্তি হতে গেলে মারাঠি ভাষা চাই। কিন্তু আমাদের দেশে এক ধরনের লিবারাল অ্যাটিটিউড একটা আমাদের মধ্যে দেখা যায়, যে কারণে আমাদের সাইনবোর্ডে ইংরেজিতে সাইনবোর্ড লেখা হয়, হিন্দিতে লেখা হয়, কিন্তু বাংলায় লেখা হয় না। যতই সরকার থেকে বলা হোক সাইনবোর্ড বাংলায় লিখতে হবে, কিন্তু বাংলায় লেখা হয় না, এবং তার জন্য কোনো শাস্তিও নেই। ফলে এটা একটা সমস্যা। এবং অনেকে যে এর জন্যে কাকে দায়ী করব? সরকারকেই দায়ী, কারণ সরকার এ ব্যাপারে কোনো কড়া পদক্ষেপ নেয়নি আজ পর্যন্ত। মুখে বলা হয়েছে, কিন্তু কাজের বেলায় তারা কিছু করেনি। এই কারণে আমার মনে হয় এই যে গল্পটা, এটা এই সময় এতই প্রাসঙ্গিক যে বলবার মতো নয়। আরেকটা কথা যেটা বলতেই হবে, এই গল্পের বড় গুণ হচ্ছে হাস্যরস। এই যে একটা কমিক এলিমেন্ট, গোটা গল্পটার মধ্যে এমন হাস্যরস আছে, কৌতুক আছে, যেটা গল্পটি ভালো লাগার অন্যতম কারণ। আমি আশা করব এই লেখকের, এখন সকলেই লেখক লেখিকার বলা হয় না, এই লেখকের আরো প্রচার হোক, তিনি আরো ভালো লেখা লিখুন এবং আমাদের আনন্দ দিন। আমি এই প্রার্থনাই করব বা এই আবেদনই রাখবো লেখকের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ রমানাথ দা। আমরা পরে আরো দুজনের আলোচনা শুনবো। একজন হচ্ছেন চিত্রিতা ব্যানার্জি আর একজন হচ্ছেন সমীরণ দাস। তো তার আগে আমি আরেকটা গল্প শুনে নেব আমরা। আচ্ছা, তো আমি অনুরোধ করছি দীপারুণ ভট্টাচার্যকে গল্প পড়ার জন্য। দীপারুণ ফরিদাবাদ থেকে গল্প পড়বেন। দীপারুণ ভট্টাচার্য। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? একদম পরিষ্কার। আচ্ছা, আজকে আন্তর্জাতিক ভাষা দিবসে গল্প শুনলাম, ভাষা নিয়ে আলোচনা হলো। আমি একটা অন্যরকম গল্প পড়ি। আমার এই গল্পের নাম ঠাকুর মশাই। নিতাই এসে বলল, ঠাকুর মশাই এখনো আসেননি। খবরের কাগজ থেকে মুখ তুলে আমি ঘড়িটা দেখলাম, সকাল 9টা বাজে। এত দেরি কোনোদিন হয় না। এই বাড়িতে আমরা 3 জন থাকি, আমি, চাকর নিতাইচরণ আর কুলদেবতা শ্রী শ্রী নারায়ণ। এটা আমার কথা নয়, ঠাকুর দেবতায় আমার কোনো বিশ্বাস নেই। তবে বাবা বলতেন, আমি চলে গেলে তোমরা 3 জনে ভালো হয়ে থেকো। নারায়ণ শিলাটি ঠাকুরদাদা তীর্থে গিয়ে কুড়িয়ে পেয়েছিলেন। আমাদের মতো নিচু জাতের বাড়িতে নারায়ণ থাকলে গ্রামের নাকি অকল্যাণ হবে, এই অজুহাতে জমিদার ঠাকুরদাদাকে এক ঘরে করে দিয়েছিলেন। শুনেছি তখন এই ঠাকুর মশাইয়ের বাবা এগিয়ে এসেছিলেন। সেই থেকে চলছে নারায়ণ সেবা। ঠাকুর মশাইয়ের বয়স এখন 93, আমিও 60 পেরিয়েছি। বাবা চলে যাওয়ার পর এখন ঠাকুর মশাই আমার অভিভাবক। আমাদের
একমাত্র মিল আমরা দুজনেই অকৃতদার, তবে অমিল অনেক। তিনি সারাদিন পূজার্চনা জপ ধ্যান নিয়ে থাকেন, আর আমি থাকি শেয়ার মার্কেট নিয়ে। শেষ কবে পুজোর ঘরে গিয়েছি না মনেই পড়ে না। ঠাকুর মশাই একা মানুষ, কাছেই থাকেন। তড়িঘড়ি তার বাড়ির দিকে যেতে গিয়ে ফিরে এলাম, চশমাটা নেওয়া হয়নি। ওটা ছাড়া আজকাল বড় অসুবিধা হচ্ছে। রোজ সাত সকালে এই বাড়িতে এসে তিনি পুজো পাঠ শুরু করেন। দুপুরে আমরা একসঙ্গে খাই, শুধু ওই সময়টুকুই তার সঙ্গে আমার দেখা হয়। তিনি বড় একটা কোথাও যান না, শুনেছি সারাদিন সেভাবে কিছু খানও না, সূর্য ডোবার পর জল পর্যন্ত না। 93 বছর বয়সে কেউ মারা গেলে তেমন দুঃখ হবে না, এমন ভাবতে ভাবতে যাচ্ছি, সেই সময় রাস্তায় তার গলা পেলাম। ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিলে? এত বেলা হয়ে গেল, আপনি এখনো আসেননি দেখে ভাবলাম। রহস্যময় হেসে তিনি বললেন, আমাকে নিয়ে ভেবো না, তোমার বাবা যাওয়ার আগে তোমার দায়িত্বটা আমাকেই দিয়ে গেছেন, এখনো সময় হয়নি। দুপুরে খেতে বসে প্রশ্ন করলাম, আজ আপনি এত দেরি করে এলেন কেন? ভোরে একজন প্রণাম করতে এসেছিল, সে চলে যাওয়ার পরে স্নান করে ধ্যানে বসেছিলাম, তাই। এমন কথা তার কাছে আমি আগেও শুনেছি। পরিচিত মৃত আত্মারা চলে যাওয়ার আগে নাকি তাকে প্রণাম করে যায়, তখন তিনি আত্মার মুক্তির জন্য ধ্যানে বসেন। বিষয়টা আমার নিতান্ত ফালতু বলে মনে হয়, তবে বয়স্ক মানুষকে এসব কথা বলা যায় না। বাবা যেদিন চলে গেলেন সেদিন ঠাকুরমশাই একটা ঘটনা ঘটিয়েছিলেন। 7টা নাগাদ আমার দরজায় ঘা পড়ল, আমি ঘুমোচ্ছিলাম। দেখলাম নামাবলী, সাদা ফুল, মালা, তুলসী পাতা নিয়ে দাঁড়িয়ে আছেন ঠাকুরমশাই। বললেন, তোমার বাবা চলে গেছেন, তার খোলসটা সৎকারের ব্যবস্থা করতে হবে। খবরটা ভুল ছিল না। আগের রাতে বাবার হাতে পায়ে ব্যথা হচ্ছিল, আমি অনেক রাত পর্যন্ত তার সেবা করেছিলাম। শুয়ে শুয়ে বাবা শোনাচ্ছিলেন পুরনো দিনের গল্প। একসময় বললেন, এবার শুতে যা, কাল সকালে ঠাকুর মশাইকে দরজা খুলে দিতে হবে। আমি বেরিয়ে আসতে বাবা দরজা বন্ধ করে শুয়ে পড়েন। সকালে দরজাটা আমাদের ভাঙতে হয়েছিল। অবশ্য আমার ধারণা ঠাকুর মশাই জানলা দিয়ে দেখেছিলেন, যদিও কথাটা আমি কাউকে বলিনি। ঠাকুর দেবতা অলৌকিক আমি যেমন বিশ্বাস করি না, তেমনি আমার অবিশ্বাসের কথাও ফলাও করে বলার পক্ষপাতী আমি নই। আমি শেয়ার মার্কেটের ওঠা পড়া নিয়ে থাকতেই পছন্দ করি। খাওয়া শেষ করে ঠাকুরমশাই একটা পান মুখে দিলেন। দাঁত নেই বলে নিতাই হামান দিস্তায় থেতলে দেয়। তোমার চোখের সমস্যা শুনলাম, ডাক্তার দেখিয়েছো? ছানি পড়েছে, অপারেশন করতে হবে, আমি বললাম। আজকাল রাতে মাছ খেতেও অসুবিধা হয়, দিনের বেলা খেলেই পারো। কি যে বলেন, আপনি নিরামিষ খাবেন আর পাশে বসে আমি আমিষ খাবো, তাই হয় নাকি? কেন হবে না? একবেলা নিরামিষ খাওয়া আমার বহুদিনের অভ্যাস। এটা করে আমি ভালো থাকি, আমিষ খেয়ে তুমি ভালো থাকো, এই দুয়ের মধ্যে তো কোনো বিভেদ নেই। আমাকে ভালো রাখতে গিয়ে তুমি নিজে খারাপ থাকবে, না না, এটা কাজের কথা নয়। কিন্তু ছোঁয়া যদি লেগে যায়, আমি প্রশ্ন করলাম। যুক্তিবাদী মানুষ হয়ে তুমি ছোঁয়া বিশ্বাস করো? না, বিশ্বাস করি না, তবে কারো বিশ্বাসে আঘাত করতেও চাই না। দরজার দিকে পা বাড়িয়ে ঠাকুরমশাই বললেন, এই শরীরটা একটা আমিষের ডিপো, বুঝলে? এ নিয়ে বিশ্বাস অবিশ্বাস দুটোই ছেলে মানুষই। মাঝে মাঝে ঠাকুরমশাইয়ের কথা আমি ঠিক ধরতে পারি না। তার আমিষ নিরামিষ মতামতটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আজ তিনি যে কথা বললেন সেটা শুনে আমার একেবারেই ভালো লাগলো না। খাওয়ার পর আমি বলেছিলাম, আগামী সপ্তাহে ছানি অপারেশন করাবো। এখন খবরের কাগজ পড়তেও বেশ কষ্ট হচ্ছে। শেয়ার মার্কেটের সংখ্যাগুলো কাগজে খুব ছোট ছোট করে ছাপে, দেখেছেন তো? শুনে ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, অপারেশনটা পূর্ণিমার পরে করালে কেমন হয়? আমি অবাক হয়ে বললাম, কেন বলুন তো? পূর্ণিমার আগে কি শুভদিন নেই? চলে যেতে যেতে ঠাকুরমশাই মৃদু হেসে বললেন, ধরে নাও তাই। অনেকদিন আগে একবার শুভ দিন বিষয়ে তার সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, সব দিনই ঈশ্বরের দিন, তাই সব দিনই শুভ। আর আজ মনে হচ্ছে সব মানুষই অল্প বিস্তর হিপোক্রিট। ভাবলাম তাকে না জানিয়ে চুপি চুপি অপারেশনটা করে ফেললে কেমন হয়। পরে মনে হলো তিনি আমার অভিভাবক, নিজের অবিশ্বাস জাহির করতে গিয়ে তাকে লুকিয়ে কিছুটা করাটাও আমার পক্ষে ঠিক হবে না। না হয় অপারেশন কদিন বাদেই হবে।
এই সব 7-5 ভেবে ডাক্তারের সঙ্গে কথা বলে দিন বদলে নিলাম। আজ পূর্ণিমা। খাটে বসে আমি আকাশের দিকে চেয়েছিলাম। আমার চোখে এখন সবকিছুই ঘোলাটে, তবে আমি জানি অপারেশনটা হয়ে গেলেই আমি আবার আগের মতো দৃষ্টি ফিরে পাবো। ভেতরে ভেতরে একটু অস্থির লাগছে। এমন সময় নিতাই এসে বলল, ঠাকুরমশাই এসে গেছেন। রাতের বেলা তাকে আমি কোনোদিন দেখিনি। তাকে খানিকটা বিভ্রান্ত লাগছে। বললেন, কেন জানি না মনে হচ্ছে গীতার শ্লোকগুলো ভুলে যাচ্ছি, পরপর মুখস্থ বলতে পারবো না। আমার একটা পরীক্ষা নেবে? বলে তিনি আমার হাতে গীতা ধরিয়ে দিলেন। আমি মুখস্থ বলে যাব, তুমি মিলিয়ে মিলিয়ে দেখবে, এখানে বাংলাতেই লেখা আছে। বিষয়টাকে আমার পাগলামি বলেই মনে হলো। বললাম, আমি এখন চোখে ভালো করে দেখি না ঠাকুরমশাই, পরশু আমার অপারেশন। তিনি উত্তর দিলেন না। আমি বড় আলোটার নিচে বইটা খুলে বসলাম। মেঝেতে আসন পেতে বসে ঠাকুরমশাই সুরেলা কণ্ঠে একটানা গীতার শ্লোক পড়তে লাগলেন। আমি একটু পরেই খেই হারিয়ে তার মধুর গীতা পাঠে ডুবে গেলাম। সমস্তটা শেষ করে শিশুর মতো হেসে তিনি বললেন, যাক, মনে আছে দেখছি। আচ্ছা, এখন তাহলে চলি, ভোরবেলা দেখা হবে। ভোরবেলা কেন দেখা হবে বুঝলাম না। আজকাল নিতাই তাকে দরজা খুলে দেয়। যাই হোক, রাতের খাওয়া শেষ করে আমি শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো খুব ভোরে। চোখ মেলতেই মনে হলো সবকিছু আমি খুব পরিষ্কার দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আমার অপারেশনের আর কোনো প্রয়োজন নেই। আনন্দে তক্ষুনি ঠাকুর মশাইকে আমার প্রণাম করতে ইচ্ছে হলো। আমি তার বাড়ির কাছাকাছি যেতেই তিনি বেরিয়ে আসলেন। বললেন, তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এবার চলো একসঙ্গে যাওয়া যাক। নমস্কার। ধন্যবাদ দীপারুন। আমি মানসী গাঙ্গুলিকে অনুরোধ করছি কিছু বলার জন্য, যদি কিছু বলেন। মানসী গাঙ্গুলি আজকে আমন্ত্রিত। মানসী গাঙ্গুলি আছেন? হ্যাঁ, আছি। হ্যাঁ, বলুন। দুটি গল্পই খুব ভালো লাগলো। ইন্দিরার গল্প তো খুবই ভালো লেগেছে, আর সকলের আলোচনা খুব ভালো লাগলো। অনেক দিক উঠে এলো আলোচনা থেকে। আর এই শেষের গল্পটি যদিও বাংলা ভাষার সঙ্গে অতটা নয়, তাহলেও গল্পটি খুব ভালো লেগেছে। এবং এখানে একটা কথাই লেখা রয়েছে যে বাংলায় লেখা সবটা পড়তে পারবে। একটু অলৌকিক টাইপের গল্প, একটু অন্য ধরনের, নতুন ধরনের গল্প। ভালোই লেগেছে দুটোই। আর কিছু আমার বলার নেই। ধন্যবাদ। ধন্যবাদ মানসী গাঙ্গুলি। সমীর দাকে অনুরোধ করছি। সমীর কান্তি বিশ্বাস। সমীর কান্তি বিশ্বাস। সমীর দা আছেন তো? সমীর কান্তি বিশ্বাস আছি। বলুন। হ্যাঁ, বলুন বলুন। ঠিক আছে তো, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আমি ইন্দিরা মুখোপাধ্যায়ের গল্পটা সম্বন্ধে বলছি। ইন্দিরা মুখোপাধ্যায় আমার খুব পরিচিত গল্পকার। গল্প অনেক পড়েছি। গল্প খুব শব্দ চয়ন এবং বাক্য গঠনে খুব স্মার্ট উনি। কিছুদিন আগেও একটা গল্প শুনলাম ইউটিউবে, মি টু, খুব ভালো লেগেছিল আমার। সেই কারণে আমার প্রত্যাশাটা ছিল খুব বেশি। কিন্তু আজকে যে গল্পটা উনি পেয়েছেন, এটা আজকের দিনের পক্ষে খুবই উপযুক্ত। এবং আজকের দিনটা খুব গর্বের দিন, কারণ আজকে ভাষা দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস। এবং এই ভাষা দিবসটাকে আন্তর্জাতিক রূপ পাবার জন্য বাংলা ভাষার অবদান যে বিরাট, সেটা ভেবে খুব আমাদের গর্বিত হওয়ারই কথা। প্রায় 30 কোটি লোক এখন পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে, এবং আফ্রিকার কয়েকটি দেশে বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে। তা আজকের যে গল্পটা বেশ ভালোই লাগলো। স্মার্টনেসটা বজায় রেখেছেন উনি। গল্প, বাক্য এবং শব্দ চয়ন খুবই স্মার্ট। এটা আমার খুব ভালো লাগে। তা আজকের ভাষা দিবস উপলক্ষের উপযুক্ত গল্পই এটা হয়েছে। এবং গল্পটার মধ্যে তিনি বাংলা ভাষা এবং সংস্কৃতিকেই তুলে ধরার চেষ্টা করেছেন। গল্পের সেই ব্যাপারটার জন্য গল্পটা আরো ভালো লেগেছে, আর খুব মজা পেয়েছি
একটু বলেছেনও খুব মজা করে, আর ব্যাপারটাও খুব মজার, এই জন্য খুব ভালো লেগেছে। গল্পের নাম শব্দের সংকট, কিন্তু গল্পের মধ্যে যেটা আমি চাই, আমার সেটা ভুল হতে পারে, যে একটা গল্পের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হওয়া, একটা গল্পের একটা শব্দের সংকট না হয়ে গল্পেরও একটা সংকট, সেটা পুরোপুরি কিছুটা পাঠকের কাছেও কিছুটা উনি দিয়ে দেবেন, যে পাঠক একটু আবিষ্কার করুক। তা আমার প্রত্যাশাটা তো বেশি ছিল বলে আমি সেই জিনিসটা ঠিক পেলাম না, কিন্তু আমার শুনতে খুব ভালো লেগেছে। আশা করি ভবিষ্যতে ওনার কাছ থেকে আরো ভালো গল্প পাবো, আবার আমার প্রত্যাশা পূর্ণ হবে। আমি এটা আমার মনের কথা বললাম, আমার কথা ঠিক নাও হতে পারে, কারণ সঠিক কথাটা বলাই উচিত আমি মনে করি। আজকে এইটুকুই থাক, আর কিছু বলছি না। ধন্যবাদ সমীর কান্তি বিশ্বাস। আমি এবারে কাকলি দেবনাথকে অনুরোধ করব কিছু বলার জন্য, যদি কিছু বলেন। না দাদা, আজকে আমি কিছু বলতে চাই না। আজকে গল্প দুটো শুনছি, ভালো লাগছে। আজকে ঠিক আছে, ঠিক আছে। তারক রেজ কিছু বলুন। তারক রেজ। হ্যাঁ, দুটো গল্পই আমার ভালো লেগেছে। প্রথম গল্পটাতে একটা সবাই বলেছেন অলরেডি যে কি গল্পের কি কিরকম বিন্যাস হয়েছে, গল্পের বক্তব্য কত কোন জায়গায় পৌঁছেছে, এবং সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিকতা, সমস্ত আলোচনাটাই হয়েছে এবং খুব সুন্দর মনোজ্ঞ আলোচনা হয়েছে। তবে আমার যেটা মনে হয়, আমার একটা ব্যক্তিগত মনে হয় যে গল্পের সত্যি একটা ক্রাইসিস দরকার ছিল। সেই ক্রাইসিসটা না হলে গল্পের সেই শেষের দিকে যেটাকে আমরা বলি টার্নিং পয়েন্ট, সেই জায়গাটা বোধ হয় একটু খামতি থেকে গেছে। এটা আমার ব্যক্তিগত মত মনে হয়েছে। না হলে গল্পটা খুব সচ্ছল এবং খুব স্বচ্ছন্দ গতিতে এগিয়েছে এবং খুব টেনেছে এবং খুব ডায়লগ প্রধান গল্প, যেটা একটা আধুনিক বাংলা গল্পেতে এটা খুব বেশি চালু হয়েছে, যে আমরা অত্যন্ত ডায়ালগের মধ্যে দিয়ে গল্পটা শেষ হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে নিজেদের মধ্যে কথা হচ্ছে, সেই কথাগুলি আস্তে আস্তে করে গল্পের একটা উপজীব্য বিষয় হয়ে যাচ্ছে। ভালোই লেগেছে ইন্দিরার গল্প, এবং খুব শক্তিশালী হাত, আরো ভবিষ্যতে আরো ভালো ভালো গল্প আমরা তার কাছ থেকে পাবো এই আশা করছি। আর পরের গল্পটা কখন মনে হয়েছে একদম অন্য ডাইমেনশনের গল্প। এখানে একটা রহস্য আছে, একটা কি বলবো, একটা যেটাকে সাসপেন্স বলে, বা যার মধ্যে একটা কোথাও একটা অলৌকিকতার ব্যাপার আছে, এই সমস্ত ব্যাপারটাকে মিলে, এবং প্রাচীন কিছু বিশ্বাস আছে, যে বিশ্বাস এই ছেলেটার সঙ্গে ওর একটা কন্ট্রাস্ট আছে, ওই ঠাকুর মশাইয়ের একটা কন্ট্রাস্ট রয়েছে। দুজনে ভাবনা চিন্তা, দুজনে ক্ষেত্র, জীবন ক্ষেত্র দুটোই যেন আলাদা, কিন্তু তবু কোথায় একটা মিল আছে। সেই মিলটাই শেষে গল্পের শেষ জায়গাটাতে এসে কিন্তু একটা পরিণতি পেয়েছে। চলো আমরা দুজনেই যাই, কোথায় যাই, এইখানে একটা গল্পের একটা কি বলবো সার্থকতা হয়েছে, এবং গল্পটা কিন্তু সঠিক একটা গল্প হয়ে উঠেছে। এই পর্যন্ত। ধন্যবাদ তারক রেজ। আমি চিত্রিতা ব্যানার্জিকে অনুরোধ করছি কিছু বলার জন্য। চিত্রিতা ব্যানার্জি আছেন তো? হ্যাঁ আছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, দুটো গল্প শুনলাম। ইন্দিরা মুখোপাধ্যায়ের গল্পটা নিয়ে সকলেই বলেছেন, মানে অনেক সংযোজন, মানে সমৃদ্ধ সংযোজন। শুধু আমার একটা জায়গায় একটু মনে হচ্ছিল, মানে এটা একেবারে আমার মানে ভাবনা আর কি, শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল, যে আসলে গল্পটার মধ্যে আমরা অনেক কিছু বলেছি ভাষার জায়গা থেকে, নানা ধরনের, প্রত্যেকে আমরা নিজস্ব একটা ভাবনা বা নিজের দেখাটা দেখেছি ওই গল্পটার মধ্যে দিয়ে। কিন্তু আমার মনে হচ্ছে এই গল্পের মধ্যে একটা সহিষ্ণুতা, অন্য ভাষার প্রতি একটা সহিষ্ণুতার কথা আছে, অন্য ভাষা এবং সংস্কৃতির প্রতি একটা সহিষ্ণুতা, যেটা বোধহয় এখন একটা ভীষণ সংকট। অন্য ভাষার আধিপত্য বা সহিষ্ণুতা, এখন প্রত্যেকটা জ্যান্ত ভাষার মধ্যেই অন্যান্য ভাষা যে আসছে, অন্যান্য ভাষার শব্দ আসছে, কৃতঋণ শব্দ প্রচুর রয়েছে প্রত্যেকটা জ্যান্ত ভাষার মধ্যে। সেটা তো থাকবেই, সেটা ভাষা বেঁচে আছে, তার সবচেয়ে বড় জায়গা। কিন্তু এখানে বোধহয় ওই সহিষ্ণুতার অভাবটা ইন্দিরা মুখোপাধ্যায় একটু বলতে চেয়েছেন, আমার নিজের যেটা মনে হয়েছে, যেটা ওই
বাঙালি মানসিকতায়, যেখানে তার ছেলের যে প্রতিক্রিয়াগুলো হচ্ছে বা তার মেয়ের প্রতিক্রিয়াগুলো হচ্ছে, সেই জায়গাটা বোধহয় বলতে চেয়েছেন। এবং এখন একটা ভীষণভাবে অন্য ভাষা তো আমরা সর্বদা গ্রহণ করব, কিন্তু এই আধিপত্য বা সহিষ্ণুতার অভাবটা আমার ভীষণভাবে মনে হয়। এটা তো বিষয়গত দিক। আর গল্পের ফর্ম বা ইত্যাদি, গল্প হিসাবে যে জায়গাগুলো, সেই সার্থকতা ইত্যাদির যে জায়গাগুলো, সেটা নিয়ে যারা বলেছেন তারা সকলেই সৃজনশীল, সকলেই গল্পকার, গল্প সম্পর্কে অনেক অনেক ভালো বোঝেন। তাই সেই জায়গায় খুব একটা গেলাম না, কিন্তু তার পড়াটা, গল্প পাঠটা অসাধারণ আর কি মনে হচ্ছে। একেবারে কথা বলছেন, ওই জায়গাটা, ডায়লগের ব্যাপার তো রয়েছেই, আমার ভালো লেগেছে। আর আরেকটা যেটা আমার মনে হচ্ছিল, দীপারুণ ভট্টাচার্যের গল্পটা ভীষণ অন্যরকম একটা গল্প বলে আমার মনে হয়েছে। ভীষণ অন্যরকম একটা গল্প, ঠাকুরমশাই এবং ওই যে একটা সম্পর্ক, এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটা ঠিক আমাদের চেনা পরিচিত সম্পর্কের থেকে বাইরে। আর আমার যেটা সবসময় মনে হয়, যে সম্পর্ক আমরা তো কোথাও একটু খোপে ভরে ফেলতে পারলে একটু স্বস্তি পাই, এই চেনা চেনা জায়গাগুলো একটু অন্যরকম, যে একটা জায়গা, সম্পর্কের একটা অন্যরকম জায়গা, এবং দুটো আলাদা ধরনের মানুষ, ঠাকুরমশাইয়ের মানসিকতা আর এদিকে গল্প কথকের যে মানসিকতা, একেবারে আলাদা, অন্যরকম, কিন্তু অদ্ভুত একটা বন্ডিং রয়েছে, একটা অদ্ভুত আত্মীয়তা রয়েছে, সেটা আমার মনে হয়েছে। এবং উপস্থাপনটা, যেটা অনেকটা বোধহয় সেই যে এই যে শেষে ওই একসাথে যাওয়া, পূর্ণিমার পর হোক না অপারেশনটা, আর সেই পূর্ণিমার রাতে ঠাকুরমশাই হঠাৎ এলেন এবং এসে বইটা দিলেন, সেটা পড়ে ফেললো গল্পকথক, এবং তারপর সকালবেলা উঠে মনে হলো যে একদম চোখে পরিষ্কার দেখছি, আর অপারেশনের কোনো প্রয়োজন নেই। এই ওঠাটা, এই জাগরণটা, এই জেগে ওঠাটা কোথায়, কিভাবে? এবং তারপর ঠাকুরমশাই বলেছিলেন ভোরবেলা দেখা হবে, ঠাকুরমশাইয়ের সাথে দেখা করতে যাওয়া, চলো আমরা একসাথে হাঁটি। ওই যে একসাথে হাঁটা, এই হাঁটাটা ঠিক কোথায়, কিভাবে? এবং সত্যি সত্যি এটা ঠিক কোন অবস্থায়, জীবনের ঠিক কোন অবস্থায় তিনি কথাগুলো বলছেন, এরকম অনেকগুলো প্রশ্ন তৈরি করে দিয়ে যাচ্ছে। এটা কি ঠিক ম্যাজিক রিয়েলিজম হয়তো বলবো না, হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছে একটা যেন অন্য উপস্থাপন, অন্যভাবে প্রকাশ, ভীষণ অন্যরকম লেগেছে, ভালো লেগেছে খুব। ধন্যবাদ। ধন্যবাদ চিত্রিতা ব্যানার্জি, খুব ভালো লাগলো। রমানাথ দাকে অনুরোধ করছি, কিছু বলুন। রমানাথ দা, না শোনা যাচ্ছে না, মিউট, আনমিউট। এই ঠিক আছে, একদম একদম ঠিক। আচ্ছা, এই গল্পটা একটু অন্য রকমের গল্প, ঠিকই সবাই বলেছেন। এর মধ্যে গল্পের সব থেকে যেটা আকর্ষণীয় দিক হচ্ছে রহস্যময়তা। এই রহস্যই হচ্ছে এই গল্পটার প্রাণ, এবং এই গল্পটা আমাদের ভাবতে সুযোগ করে দেয়। গল্পের যেটা, ছোট গল্পের যেটা প্রধান দিক, গল্প শেষ হবে কিন্তু পাঠকের মধ্যে তৈরি হবে ভাবনা। এই গল্পটার সার্থকতা ওখানেই যে গল্পটা শেষ করার পরে আমরা আবার নতুন করে গল্পটা ভাবতে শুরু করি। এটা এই গল্পটাকে আমার খুব ভালো লেগেছে। নমস্কার। ধন্যবাদ রমানাথ দা। গৌরদাকে অনুরোধ করছি, কিছু বলুন গল্পটা নিয়ে। গৌরদা। হ্যাঁ, ঠিক আছে। দীপারুণ ভট্টাচার্যের গল্পটা শুনলাম। প্রথমেই উনি গল্প শুরুর আগে বললেন, আমাকে কি শোনা যাচ্ছে, এই কথাটা উনি বলেছেন। তো আজকে ভাষা দিবসের ক্ষেত্রে এই বাক্যটি আমার কানে খট করে বাজলো। এই বাক্যটি আসলে তো মনে হচ্ছে এই ইংরেজি বাক্য যেটা লিসেন টু মি, আমার যেন মনে হয়, আমি ইংরেজি যে খুব ভালো বুঝি তাও নয়, তবে আমাকে কি শোনা যাচ্ছে, এই ধরনের বাক্য বোধহয় আমরা ব্যবহার করি না। এটা বলার কারণ আজকে ভাষা দিবস। তো সে এবার গল্পের মধ্যে যাই। গল্পের নামকরণ মনে হচ্ছে ঠাকুর মশাই, এবং রমানাথ দা ঠিকই বলেছেন, এই গল্পের পরতে পরতে একটি রহস্যময়তা আছে, এবং এইটি গল্পের মূল আকর্ষণের জায়গা। এবং আমরা
আমাদের যে গল্প টানে আসলে একটি রহস্য উন্মোচনের কারণে টানে। আমরা উন্মোচিত করতে পারি কিনা, ডিটেকটিভ গল্প যেমন আমাদের টানে খুনিকে শেষ ধরা যাবে কিনা, এবং আমরা ডিটেকটিভের আগে কিন্তু খুনিকে শনাক্ত করার চেষ্টা করি এবং প্রত্যেকবার হেরে যাই। তো এক্ষেত্রেও এই যে চরিত্রগুলো এসেছে, ঠাকুর মশাই, তারপরে নিতাই, আমরা তিনজন, আমি মানে কথক, চাকর নিতাই চরণ ও শ্রী শ্রী নারায়ণ। মনে রাখতে হবে নারায়ণ একটি চরিত্র। এই চরিত্রটা এনে তিনি আমাদের একটি রহস্যময় জায়গায় নিজেতে নিয়োগ করলেন। একটি খুন করতে যাচ্ছেন তিনি, এবং আমরা এই খুনের জন্যই, শনাক্তকরণের জন্য, কেন খুন, কিসের জন্য খুন, কে খুন, এটার জন্য কিন্তু আমরা গল্পের পেছন পেছন দৌড়তে আরম্ভ করলাম পাঠকেরা। এবং এই জায়গায় লেখক কিন্তু কোথাও ডিরেলড হলেন না। এটা সম্ভাবনা থাকে ডিরেলমেন্টের। আমি দীপারণের আগে কোনো গল্প পড়েছি বলে মনে হচ্ছে, একটি গল্প টুকুর বোধহয় আমার কাছে পৌঁছে দিয়েছিল। যাই হোক, এটা হচ্ছে দীপারণের প্রথম গল্প আমি শুনছি, এবং তার বাক্য গঠন, তার বলার ভঙ্গিমা আমার ভালো লেগেছে। এই কারণে বলবো যে আমি গল্পের পেছন পেছন দৌড়চ্ছি, গল্প আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এবং তিনজন চরিত্র, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চরিত্র কিন্তু এখানে হচ্ছে ঠাকুর মশাই। সেই ঠাকুর মশাই তিনি নিরামিষ খান, আর আমাদের আমি সে কেউ মারা গেলে এই ঠাকুর মশাই আত্মার মুক্তির জন্য ধ্যান করেন। এটা একটা অদ্ভুত ব্যাপার, আত্মার মুক্তির জন্য। একটা মানুষ, সম্ভবত ঠাকুর মশাইয়ের বয়স 90-এর কাছাকাছি এরকম একটা হবে মনে হলো। আর এখানে আর একটা জিনিস এসছে খুব অ্যাব্রাপ্টলি অন্যরকম। একদিকে আত্মার মুক্তি, আর একদিকে শেয়ার মার্কেট। ভদ্রলোক মানে সে আবার শেয়ার মার্কেটে শেয়ার কেনে বেচা করে। এইখানে একটু আমার নিজের একটু অন্যরকম লেগেছে। যারা শেয়ার কেনে বেচা করে তারা অত্যন্ত মেটেরিয়ালিস্টিক হয়, ভীষণ মেটেরিয়ালিস্টিক। তারা সব আত্মার ব্যাপার না, টাকা লাভের জায়গাটা এত তীব্র যে ওইসব ঠাকুর মশাই, তারপরে তার আত্মা, এসব তারা নিয়ে ভাবে না। এবং আমি দেখলাম যে আমি মানব কথকটি সে শুধু কাগজ থেকেই শেয়ার নির্ণয় করে, কিন্তু না, আজকের দিনে জানি না তিনি আছেন কোথায়। আজকের দিনে মানে এই আজকে 2021 সালের আজকে হলো 21শে ফেব্রুয়ারি, শেয়ার মার্কেট এমন ব্যাপক আকারে তার প্রভাব বিস্তার করেছে যে ইন্টারনেট ভাড়া করা হচ্ছে, বড় বড় মোবাইল ভাড়া করা হচ্ছে, এবং তো আছি, কম্পিউটার তো আছি, এবং সারা দিন রাত সেখানে সকাল 9টা থেকে সকাল 9টা থেকে 4টে অব্দি খেলা হলো, তারপরে রাত 10টা পর্যন্ত খেলার সঙ্গে চুলচেরা বিশ্লেষণ হলো। এইভাবে তারা ইনভলভ থাকে। তখন তাদের কাছে কোনো আত্মা ঘেঁষতে পারে না, তবুও এর কাছে ঘেঁষেছে, এবং এরা কাগজ থেকে, এইখানে আমার অসুবিধা লেগেছে, এই ভদ্রলোক কাগজ থেকেই শুধুমাত্র আমি জানতে পারছি তিনি শেয়ারের কারবার করেন আর কি। যাই হোক, এর মধ্যে একটা জিনিস আমার যেটা মনে হলো সেটা হচ্ছে তো আপনার ঠাকুর মশাই গীতার শ্লোক বলেন, এবং সেটা ঠিকঠাক মনে আছে কিনা জানাবার জন্য একদিন তিনি ওকে গীতাটাকে দিলেন বাড়িয়ে, এবং তিনি মুখস্থ বলতে আরম্ভ করলেন। আর একটা ব্যাপার হচ্ছে এর মধ্যে চোখ অপারেশনের একটা ব্যাপার আছে, ওই আমি নামক কথকের চোখ অপারেশন, এবং গীতার শ্লোক মুখস্থ বলার সঙ্গে সঙ্গে, এবং ওই ঠাকুর মশাই কিন্তু মিলিয়ে নিচ্ছে যে ঠিক পড়তে পারছি কিনা। অর্থাৎ যদি চোখ অপারেশনের দরকার হয়, চোখে যদি আবছা দেখে, তাহলে কিন্তু ও ঠিকঠাক পড়তে পারবে না। অর্থাৎ দেখা গেল ও ঠিকঠাক পড়েছে এবং সেটা মিলে গেছে। এই যে তারপরে আমি রিয়েলাইজেশন হচ্ছে আমার চোখ অপারেশনের আর দরকার নেই। অর্থাৎ আমি একটা জায়গায় পৌঁছে গেলাম। এই প্রার্থিত জায়গাটা, এই আগ্রহটা আমাদের এইখানে টেনে নিয়ে গেল। কিন্তু এই আগ্রহটা আমাদের যে খুব বেশি আগ্রহান্বিত করলো আমার এটা মনে হয়নি। কিন্তু লেখাটার মধ্যে একটা ম্যাজিক আছে, কৌতূহল আছে, রহস্যময়তা আছে। এর জন্য গল্পটিকে আমি পড়ে ফেলেছি, শুনে ফেলেছি, এবং এর বাক্য গঠন এবং এর শব্দগুলো কিন্তু আধুনিক এবং আমার ভালো লেগেছে। আমি দীপারণকে আমার ধন্যবাদ জানাচ্ছি। ব্যাস এইটুকু। ধন্যবাদ গৌরদা। এবারে আমরা শেষ একজনের কাছে যাব, আইরিন সুলতানা। আইরিন বলবেন গল্পটা নিয়ে? জি দাদা। হ্যাঁ বলুন। জি ধন্যবাদ।
আচ্ছা, আমি ইন্দিরাদির গল্পের সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই। ওখানে মানে গল্পের মধ্যে উনি আসলে শব্দ নিয়ে অনেক খেলেছেন। তো তার মধ্যে একটা ছিল যে এই যে বাংলা ভাষাটাই কিন্তু ওপার আর এপার, তার মধ্যেও কিন্তু আসলে মানে ব্যবহারগত জায়গায় নিজ নিজ ভূখণ্ডের একটা নিজস্বতা আছে। তো যেমন ওই যে সমুচা এবং সিঙ্গারা দিয়ে ওই পাশে বাংলা ভাষা বা হিন্দির যে একটা যে কখনো মুখোমুখি জায়গায় দাঁড়ানোর অবস্থান, সেটা যেমন উপমা হিসেবে ব্যবহার খুব সহজে বোঝা যায়, এটা আবার আমার যতটুকু জানা তাতে আমাদের এখানে বোঝা যায় না, কারণ আমরা কিন্তু সমুচাও খাই। আমাদের এখানে সমুচা এবং সিঙ্গারা দুটোই খুব প্রচলিত, দুটোর গঠন কিন্তু আলাদা। সমুচা খুব মচমচে একটা খাবার হচ্ছে, ওটাও পুর দিয়ে তৈরি, এবং সিঙ্গারার যে আপাতত যে গঠনটা সেটা একটু ভিন্ন। তো দুটোই কিন্তু চলে। ফলে এই উপমাটা বাংলা ভাষী হওয়া সত্ত্বেও আবার আমার জায়গায় কিন্তু ওই সংকটটাকে ওইভাবে তুলে ধরছে না। কথাটা বলার করলাম যে ভাষা বাংলা, কিন্তু ভূখণ্ড ভেদে, স্থান ভেদে বা আমার পারিপার্শ্বিক রাজনীতি ভেদে হয়তোবা আমার চ্যালেঞ্জটা অন্যরকম হয়ে যায়। চ্যালেঞ্জ, আমি একটি ইংরেজি শব্দ বলে ফেললাম, কিন্তু আমরা কিন্তু প্রত্যাহ্বান বা এরকম করে শব্দটা আসলে বলি না, খুব স্বাভাবিকভাবে এটা চলে আসে। এই ছিল আর কি বলার ছিল। দীপারুনদার গল্পটাতে যদি আসি একটু, একটা জায়গায় আমি তপনদা এবং কাকলিদিকে অবশ্যই ধন্যবাদ দিব যে এক তো এই যে এভাবে টানা অনুষ্ঠানটা আয়োজন করা, এবং আজকে দুটো গল্প খুব সহজ কথায় যে দুটো গল্পের উপস্থাপন এত চমৎকার ছিল। ইন্দিরাদি তো বলেইছি, দীপারুনদাও একইভাবে চমৎকার উপস্থাপনা ছিল, এবং তাদের যে লেখনী এটা অসাধারণ ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে দীপারুনদার গল্পটা কেমন লাগলো। দীপারুনদার গল্পটা যেটা ছিল যে এটা শুনতে শুনতে বোঝা যাচ্ছিল না যে এটা কোন দিকে যাবে। এটা হয়তো বা একটা উনি ইচ্ছাকৃত ভাবে ওনার লেখনী দক্ষতা দিয়ে উনি এই রহস্য একটু সমস্যা হয়েছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। জি, আচ্ছা। তো দীপারুনদার গল্পটা নিয়ে বলছিলাম যে দীপারুনদা তার লেখনী দক্ষতা দিয়ে গল্পটাকে এমন ভাবে একটু একটু করে এগিয়েছেন যে এটা একটা রহস্যময়তা তৈরি করে রেখেছে, এবং ঠিক বোঝা যাচ্ছিল না শুরু থেকে যে গল্পটা আসলে কোথায় গিয়ে ঠেকবে, কোন দৃষ্টিকোণে গিয়ে এটা পৌঁছবে বা কি অর্জন করতে চায়। শেষটাতে যখন এসে জানলাম, এটার একটা ব্যাখ্যা দেওয়া স্বাভাবিক একটা ব্যাখ্যা এমন ভাবে আসে যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা যদি বিশ্বাস করি আসলে সমাধানটা আসলে ওইখানে একভাবে হয়, তাতে ওর মধ্যেই আমরা আসলে আমাদের যাবতীয় জীবনের অনেক সমস্যার সমাধান আসলে পেয়ে যায়, ওখানে আসলে তর্ক খাটে না। তো একভাবে হয়তোবা গল্পটা সেই জায়গাটা, সেই যে অলৌকিক একটা জায়গা, একটা ঐশ্বরিক একটা ক্ষমতার কোন একটা জায়গা ছিল, এই যে অথবা এই যে ঐতিহ্যে ফিরে আসা যে জায়গাটা, যে বিশ্বাসের যে চর্চা, ফলে ওই যে গ্রন্থ হাতে নিলেন পাঠ করা, এই ব্যাপারগুলোর সাথে দুজন মানুষ ছিলেন, দুজন অসমবয়সী মানুষ, ভিন্ন চিন্তাধারা, যাদের খাদ্যাভ্যাস ভিন্ন, তারাও কিন্তু কত চমৎকার ভাবে একটা জায়গায় গিয়ে মিললেন। কিন্তু হ্যাঁ, এটার বোধহয় একটা সুন্দর উদাহরণ ছিল এই জায়গাটাতে। একজন আমিষাশী, একজন নিরামিষাশী, অথচ তারা কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে দুইজনের উপরে কিন্তু নির্ভর করলেন। তো এই যে অলৌকিক যে জায়গাটা দীপারুনদা নিয়ে খেলেছেন, আমি অবশ্য পাঠক হিসেবে ঠিক বুঝতে পারি নাই যে ঠিক কেন উনি এই গল্পটাকে ওই জায়গাটা তুলে ধরেছেন। তবে হ্যাঁ, গল্পের আমি যেই জায়গাটা, যেই রসবোধটা নিতে চাই, সেটা হচ্ছে যে একটা সহনশীলতার উদাহরণ হয়তোবা দেখালেন, যে দুটো ভিন্ন বয়সী, ভিন্ন বিশ্বাসের মানুষ, ভিন্ন জীবনধারার মানুষ, কিন্তু কোনো একভাবে চমৎকার ভাবে নিজেদের সাথে একটা তাল মেলানোর একটা সুন্দর একটা ভারসাম্যর একটা উদাহরণ রাখলেন। আর লেখনী যেটা বলবো, ইন্দিরাদির গল্প, দীপারুনদার গল্প, দুজনের উপস্থাপনা, ভাষার ব্যবহার, যেভাবে এগিয়েছেন গল্পটা, এ দুটা অসাধারণ। এবং যার কারণেই তখন কেটে গিয়েছিল কিনা জানি না, যে এই আসরটাকে এইভাবে মানে প্রতিদিন বোধহয় আরো মানে চমকপ্রদ হয়ে উঠছে। এই জন্য তপনদা এবং কাকলি দিকে আসলে মানে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আইরিন।
ইন্দ্রজিৎ ঘোষকে বলছি সংক্ষেপে কয়েক মিনিটের মধ্যে যদি একটু বলেন। ইন্দ্রজিৎ ঘোষ। আমি কিছু বলতে চাই, ইন্দ্রজিৎ তারপর আমি বলছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুটো গল্পই ভালো ভালো লাগলো। প্রথম গল্পটার মধ্যে প্রচুর আবেগ, একটু প্যাম্পলেট ধর্মিতা রয়েছে, আর গল্পের সংকট নেই এটা অনেকেই বলেছেন। আর দীপারুন্দার গল্পটা পুরো অন্যরকম, সহজ সরল, একটানে এগিয়ে যায়, সেই অর্থে আবেগ নেই। এবং যেটা গৌর বৈরাগী বললেন যে নারায়ণও একটা চরিত্র, ওই রহস্যটার আড়ালে এই যে পরলোক বা আমাদের ইন্দ্রিয় জগতের বাইরে যে জগৎটা আছে, সেই জগৎটাকে আমার মনে হয়েছে দীপারুণ ভট্টাচার্য তার রহস্যের মধ্যে দিয়ে ধরতে চেয়েছেন। আর ওই দুটো জগতের মাঝের যে সেতু, সেটা হচ্ছে ঠাকুর মশাই নামক চরিত্রের মধ্য দিয়ে যে কার্যকলাপগুলোকে উনি আনতে চেয়েছেন, এটা আমার মনে হয়েছে। এইটুকুই। ধন্যবাদ ইন্দ্রজিৎ। কাকলি বলবেন? কাকলি দেবনাথ। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এই যে আমাদের আসর গল্প দুটো নিয়ে আমার তেমন কিছু বলছি না, কারণ আজকে আমি বললাম আমি গল্প নিয়ে সেভাবে কিছু বলতে চাই না। যারা গল্প লেখেন বা আমিও লিখি, লেখার চেষ্টা করি, কিন্তু আমি বলতে চাই যারা আলোচনা করছেন তাদের কাছ থেকে আমরা প্রতি মুহূর্তে শিখতে পাচ্ছি। মানে এত ভালো, এত সমৃদ্ধ হচ্ছি আমরা এই আলোচনাগুলো শুনে। যেটা আজকে গৌরদা বললেন, আমি তো সকাল থেকে, যেটা বললেন 9:15 থেকে আমাদের শুরু হয় শেয়ার মার্কেট, আর সেটা চলতে থাকে। আমি কিন্তু মানে মোটামুটি আমার বাড়িতে এটা রেগুলার ব্যাপার, রোজ এই ব্যাপারটা হয়, পুরো একদম অফিস টাইম মতো শুরু হয়, শেষ হয়। কিন্তু যখন গল্পটা পড়া হলো, আমি কিন্তু ব্যাপারটা মাথায় আনবো, কিন্তু আমার মনে হয় না গৌরদা সেভাবে শেয়ার মার্কেট করেন। কিন্তু একটা গল্প লিখতে হলে কতটা নলেজ থাকা উচিত আমাদের, সেটা কিন্তু উনি বুঝিয়ে দিলেন যে শুধুমাত্র ওপরে ওপরে দিয়ে গল্প হয় না। তো এইগুলো শেখার জন্যই মনে হয় যে এই 2 ঘন্টা কেন, আরো অনেকক্ষণ বসে থাকা যায়। তো যারা আমাদের সমালোচক, যারা সমালোচনা করেন, তাদের আমার সশ্রদ্ধ প্রণাম যে ওনারা এইভাবে আমাদেরকে আস্তে 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 শিখিয়ে নিয়ে যাচ্ছেন। এইটুকুই, এর থেকে বেশি আমি গল্প সম্বন্ধে কিছু বলতে চাই না। দুজনেই ইন্দিরাদি তো আমার ভীষণভাবে শ্রদ্ধা করি, ওনার লেখার প্রতি আমার প্রচন্ড শ্রদ্ধা আছে। আর উনি মানুষ হিসেবেও ভীষণ ভালো। আজকে যেগুলো বলা হলো ওনার সম্বন্ধে, তার থেকে বড় আরেকটা জিনিস বলা হয়নি, উনি খুব ভালো সংগঠক। অনেক ছোট ছোট যারা আমরা অনেক ছোট ওনার থেকে, তাদেরকে উনি বেশ একটা মানে সাহিত্য জগতে কিভাবে আমরা আরো ভালো উন্নতি করতে পারি, তার প্ল্যাটফর্মটা কিন্তু উনি দেন আমাদেরকে। আর দীপারুণের সাথে তো অনেক দিনে দীপারুণের অনেক ভালো গল্পও পড়েছি। তো আজকে আমি গল্প সম্বন্ধে কিছু বললাম না, শুধুমাত্র যারা আলোচনা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আমাদের আসরে এত সুন্দরভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করছেন। ধন্যবাদ কাকলি। আলোচনা নিয়ে যে এরকম একটা বলা যায়, সেইটা কাকলি দেবনাথ ঠিক ঠিক পয়েন্ট আউট করেছেন। কারণ গল্প তো হয়, কিন্তু গল্প ছাড়াও কিন্তু আলোচনাটা কিন্তু এই আসরের কিন্তু একটা মুখ্য ব্যাপার হয়ে যাচ্ছে ক্রমশ, এবং তাতে করে অনেকগুলো দিক খুলে যাচ্ছে যে একটা গল্প নিয়ে কিরকম ভাবে বিশ্লেষণ হতে পারে। তো আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার আমরা 2 সপ্তাহ বাদে চলে আসবো। ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি।